আজকে বাংলাদেশের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একটা দিন, খুব গুরুত্বপূর্ণ একটা দিন। আপনার মনে হতে পারে যে এই মুহূর্তে তো আমরা সেরকম বড় কোনো খেলার মধ্যে নাই, আমাদের ক্রিকেট একরকম খেলার বাইরে আছে। আগামী মাসে অনেকদিন পরে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরবে আমাদের মেয়েদের ক্রিকেট। একটা এ দল খেলতেছে এশিয়া কাপ, খুব বড় কিছু না, ভালো করতেছে। আমাদের ফুটবল দল তো মানে একেবারে বিরতিতে আছে। তাহলে ঐতিহাসিক দিনটা কিভাবে হবে? ঐতিহাসিক দিনটা নিয়ে আসছে আমাদের মেয়েরা। আমাদের মেয়েরা বাংলাদেশের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো এবং আধুনিক ফুটবলে আসলে প্রথমবারের মতো লাল সবুজের কোনো জার্সি নিয়ে এশিয়া কাপ খেলতে গেছে, ফুটবলের এশিয়া কাপ। এবং সেই প্রস্তুতি আজকে তারা সিডনিতে শুরু করছে। এটা বাংলাদেশের ফুটবল ইতিহাসে অবশ্যই 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 দাগ কেটে রাখার মতো একটা দিন। আমাদের পুরুষ দল এখনও ওই জায়গাটায় আধুনিক যুগে এসে পা দিতে পারে নাই। এশিয়ান স্তরে খেলাটা এখনও আমাদের জন্য যে কোনোভাবে ফুটবলের যে কোনো রূপে এটা একটা স্বপ্নের ব্যাপার রয়েছে, এবং এশিয়ান স্তর আসলেই অনেক বড় ব্যাপার। আমরা ফুটবলের যে প্রান্তে বসবাস করতেছি সে তুলনায় এশিয়ান ফুটবল অনেক বড় ব্যাপার। এই ফুটবলটা আমরা খেলতে গেলাম ওমেন্স এশিয়ান কাপ অস্ট্রেলিয়ায় খেলতে যাওয়ার আগে যথারীতি প্রস্তুতির অভাব, কোচ ভার্সাস ফেডারেশন, বিতর্ক এবং একে অপরের সম্পর্কে ভুলভাল বলা, কে সত্যি বলতেছেন কে মিথ্যা বলতেছেন জানি না। তবে প্রস্তুতি যে প্রপারলি হয় না এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। প্রস্তুতি প্রপারলি হলেও আমরা এখান থেকে চ্যাম্পিয়ন হতাম না, বা গ্রুপ থেকে পাশ করা প্রায় অসম্ভব। প্রস্তুতি প্রপারলি হলেও স্টিল আমাদের বেস্ট সুযোগটা দিতে হবে মেয়েদের, কারণ মেয়েদেররা আমাদের বেস্ট জিনিসটা এনে দিচ্ছে। তো আজকে আমি একটু আলোচনা করি যে আমরা আসলে কেমন প্রস্তুতি নিয়ে গেলাম, এবং আদৌ এই এশিয়ান কাপ থেকে আমাদের কি কিছু প্রত্যাশা করার সুযোগ আছে কি না। আমি শুরুতেই বলি, এইটা আপনি যে কোনো খেলায় যদি বলেন তাহলে এটা আমাদের বেস্ট স্তরে অংশগ্রহণ। মানে ক্রিকেট, ফুটবল, হকি সব কিছু মিলায় যদি দেখেন তাহলে এটা আমাদের বেস্ট স্তর এখন পর্যন্ত। হকিতে আমাদের যুব দলটা তাদের বেস্ট স্তরে মোটামুটি ভালো করে আসছে, বেশ ভালো করে আসছে। এখন ক্রিকেটের কথা যদি বলেন, ক্রিকেটে তো আমরা রেগুলার বিশ্বকাপ খেলি, কিন্তু ক্রিকেটের বিশ্বকাপের তুলনায় ফুটবলের এশিয়া কাপ ওয়াইডনেসের দিক থেকে, বিগারনেসের দিক থেকে অনেক বেশি, অনেক বড়। ফুটবলে এশিয়া আমি এর আগেও বোধহয় কোনো কন্টেন্টে বলছি যে আমি একবার এক বিদেশি সাংবাদিককে মজা করে বাংলাদেশ চিনাতে বলতেছিলাম যে পৃথিবীতে ফুটবলের সবচেয়ে পিছায় থাকা মহাদেশ হচ্ছে এশিয়া, এশিয়ার সবচেয়ে পিছায় থাকা অংশ হচ্ছে দক্ষিণ এশিয়া, দক্ষিণ এশিয়ার সবচেয়ে পিছায় থাকা অংশ হচ্ছে বাংলাদেশ। আসলেই তাই। এশিয়া কিন্তু ফুটবল বিশ্বে যখন আপনি মানচিত্রে চোখ দেবেন তাহলে দেখবেন সবগুলো মহাদেশের মধ্যে একমাত্র অ্যান্টার্কটিকার চেয়ে ভালো অবস্থায় আছে। অ্যান্টার্কটিকার কেউ যেহেতু ফুটবল খেলে না, সে কারণে ওদের চেয়ে একটু ভালো অবস্থায় আছি আমরা। এছাড়া এশিয়ান ফুটবল, রিয়েলিটি হচ্ছে এশিয়ান ফুটবলের এখনও বিশ্ব ফুটবলে ওরকম কোনো সে নাই। ওরকম মানে হঠাৎ হঠাৎ একটা দুইটা চমক, ওই একজন সন বা একজন হুট করে কেউ একজন বেরোয় আসলো, এর বেশি কিছু না। সেই এশিয়াতে আমরা আছি একদম তলানিতে। ফলে আমাদের জন্য আবার এশিয়াটা বিরাট ব্যাপার, এশিয়ান স্তরে ফুটবলে যাওয়াটা বিরাট ব্যাপার। এখন আমাদের ছেলেরা, আমাদের পুরুষ দল, সে ৮০ দশকের শুরুতে একবার এশিয়া কাপ খেলছিলেন। নট ব্যাড রেজাল্ট, সেবার একেবারে যে খুব খারাপ করে আসছিলেন তা না, কিন্তু সেই সময় আর এই সময়ের অনেক পার্থক্য আছে। আমি যদি বলি তাহলে এশিয়া ওই সময় চেহারা অনেকটাই ঝেড়ে ফেলছে। ওই সময়ও আমরা এশিয়ার তলানিতে ছিলাম, কিন্তু এখন এশিয়ার বড় দেশগুলোর সঙ্গে ছোট দেশগুলোর নারী পুরুষ সব জায়গাতেই ডিফারেন্স অনেক বেশি হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে। এখন চায়না, জাপান, ইরান ও সৌদি আরব ওরা যে লেভেলের ফুটবল খেলে আর আমরা বাকিরা যে লেভেলের ফুটবল খেলি, এটা আবার আকাশ পাতাল হয়ে গেছে। ফলে ওই সালাউদ্দিন ভাইদের সময় এশিয়া কাপ খেলা, আমি এটা ছোট করতেছি না, আর এখন কোনো দলের এশিয়া কাপ খেলা, এটা অনেক পার্থক্য, অনেক পার্থক্য। এই জন্য আমি বললাম যে আধুনিক যুগে এই প্রথম লাল সবুজ পরা কোনো টিম এশিয়ান ফুটবলে অংশ নিচ্ছে। সেই অংশ নেওয়ার কাজটা অত্যন্ত কৃতিত্বের সঙ্গে আমাদের ঋতুপর্ণারা করছে। তারা বাছাই পর্বে রীতিমতো বাকিদের থ্রাশ আউট করে দিচ্ছে। সেই পারফরমেন্সটা আমরা অন্তত স্বপ্ন দেখতে পারতাম যে ওই পারফরমেন্সটা আমরাও অনুবাদ করব মূল এশিয়ান কাপে গিয়ে। দেখেন, আমাদের পারফরমেন্সটা তো চাইলে আমরা ধরে রাখতে পারবো, ওরা আমাদের চেয়ে বেটার ফুটবল খেলবে। আমাদের গ্রুপে আছে উত্তর কোরিয়া, চায়না, উজবেকিস্তান। এর ভিতরে উজবেকিস্তানের সঙ্গে আমরা কম্পিট করার কথা ভাবতে পারি। আমি আগেই ব্যাকফুটে খেলতে বলতেছি না, কিন্তু রিয়েলিটি হচ্ছে উত্তর কোরিয়া আর চায়নার সঙ্গে আমাদের
পক্ষে কম্পিট করাই আর কি স্বপ্ন দেখাটাই খুব কঠিন। কিন্তু আমরা আমাদের ফুটবলটা খেলবো, আমরা আমাদের ফুটবল খেলবো, ওরা ওদের ফুটবলটা খেলবে, তাহলেই আমি খুশি হতাম। কিন্তু সেই কাজটা আমাদের ফুটবল ফেডারেশন করতে ব্যর্থ হয়েছে। এখন এই ব্যর্থতা নিয়ে চাপান উত্তর আছে তিনটা পক্ষ। বাফুফে একটা পক্ষ, ওমেন্স উইংয়ের চেয়ারম্যান কিরণ আপা একটা পক্ষ, কোচ একটা পক্ষ। এই যে তিন পক্ষ একজন আরেকজনকে দেখায় দিচ্ছে ওর কারণে প্রস্তুতি হয় নাই, ওর কারণে প্রস্তুতি হয় নাই। ওই যে সুপারম্যানের একটা ছবি দেখছেন না, চারজন সুপারম্যান একজন আরেকজনকে দেখায় দিচ্ছে, এখানে তিনজন একজন আরেকজনকে দেখায় দিচ্ছে। আজকে দেখলাম, আজকে না কালকে দেখলাম প্রেস কনফারেন্সে বাটলার একদম বাফুফেকে ধুয়ে দিচ্ছেন। কোনো একটা জায়গায় আমি দেখলাম যে ফাহাদ করিমের নাম ধরে বলছেন, আমি জানি না এটা সত্যি কিনা, কারণ প্রতিষ্ঠিত কোনো মিডিয়ায় আমি এটা দেখি নাই। যাই হোক, নাম ধরে বলুন না বলুন, তিনি পরিষ্কার করে বলছেন যে বাফুফের লোকজন ফুটবল বোঝে না। এ ব্যাপারে আমি বাটলারের সঙ্গে দ্বিমত করার কোনো সুযোগ নেই। বাফুফের লোকজন ফুটবল বোঝে না, এটা সত্যি কথা। এই কথাটা বাটলার সত্যি বলছেন। এখন বাফুফের লোকজন বলতে কে? কিরণ আপা বোঝে না, ফাহাদ করিম বোঝেন না, তাবিতাওয়াল বোঝেন না, নাকি কে বোঝেন না? আমি তো জানি যে এদের কেউ কেউ খুব ভালো ফুটবল বোঝেন। এখন বাফুফে মানেই যে কেউ ফুটবল বোঝে না তাও তো না। তাহলে এই যে একটা ব্লান্ডার, এটা হলো কেন? ব্লান্ডারটা কি আগে তো সেটা বলা দরকার। সেটা হচ্ছে যে এই এশিয়ান কাপের সামনে রেখে আপনি যদি দেখেন, ইন্ডিয়া থাইল্যান্ডের মতো দলগুলো, ওরা এক একজন, ঋতুপর্ণা আমার প্রায় ৩-৪ মাস আগে বলছিল ২৬টা ২৭টা করে ম্যাচ খেলতেছে, ২৬টা ২৭টা করে। এবং সেটা কোথায় খেলতেছে? সব বিভিন্ন জায়গায় খেলতেছে, চেষ্টা করতেছে যতটা সম্ভব অস্ট্রেলিয়ার কাছাকাছি কোথাও খেলা। মানে অস্ট্রেলিয়ার সঙ্গে, অস্ট্রেলিয়ার এই সময়ের এই মার্চের ওয়েদারের সঙ্গে সিমিলারিটি আছে, সম্ভব হলে অস্ট্রেলিয়ার কোনো সিটিতে, অন্য কোনো সিটিতে এইভাবে তারা খেলতেছে। আমাদেরও কিন্তু শুরুতে শুনছিলাম যে আমরা জাপানে একটা ক্যাম্প করব, এই দলগুলো ক্যাম্পও করতেছে দেশের বাইরে। আর আমাদের এখানে এখন যে ওয়েদার আর সিডনির ওয়েদার, এটা তো কোনোভাবেই এক হবে না। এবং আমাদের এখানে আমাদের টার্ফের যে মান, আমাদের প্রতিপক্ষ যারা, এগুলো এক হবে না। ফলে আসলে আমাদের অবশ্যই দরকার ছিল দেশের বাইরে ক্যাম্প করা। সেটা প্রথমে প্ল্যানও ছিল জাপানে ক্যাম্প করা, জাপানে কয়েকটা ম্যাচ খেলা, হয় নাই। এরপর ফিলিপাইনের বিপক্ষে ফিলিপাইনে ক্যাম্প করা এবং ফিলিপাইনের বিপক্ষে ম্যাচ আয়োজন, এ দুটো বাফুফে করছিল। তখন নাকি আবার পিটার বাটলার রাজি হলেন না। এর মধ্যে আমরা 4টা ম্যাচ দেশে খেলছি, থাইল্যান্ডের বিপক্ষে 2টো ম্যাচ খেলছি, আর বোধহয় একটা ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলছি। সেগুলোতে আমরা যাচ্ছে তাইভাবে খারাপ করছি। এখন কথা হচ্ছে যে তাহলে আমরা ফিলিপাইনে গেলাম না কেন? সেটা পিটার বাটলার চাননি। পিটার বাটলার এই নিয়েই আজকে বিস্ফোরণটা ঘটাইছেন গতকালকে, যে তিনি বলছেন যে ওরা মিথ্যা বলে। বাফুফের ওরা শুধু বোঝে না তা না, মিথ্যা বলে। ওনার বক্তব্য যে এই সময় আবার বিএফএফ কি করছে, এই ন্যাশনাল টিমের প্রস্তুতি বাদ দিয়ে এই সময় লিগ আয়োজন করে বসছে। আমরা লিগ লিগ করি সারা বছর, যে কম্পিটিটিভ লিগ করেন, কম্পিটিটিভ লিগ করেন, সেই লিগটা এই সময় ন্যাশনাল টিমের প্রস্তুতি বাদ দিয়ে, ন্যাশনাল টিম তার জীবনের ইতিহাসের সেরা টুর্নামেন্টটা খেলতে যাচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টটা খেলতে যাচ্ছে, সেই সময় আমরা সব প্রস্তুতি বাদ দিয়ে লিগ খেলবো? এটা তো খুব হাস্যকর ব্যাপার হয়েছে। টিমের কন্ডিশনিংয়ের ব্যাপার আছে, বন্ডিংয়ের ব্যাপার আছে, একসঙ্গে থাকার ব্যাপার আছে, একসঙ্গে প্র্যাকটিস করার ব্যাপার আছে, বাটলারের টিম বোঝার ব্যাপার আছে। সব কিছু বাদ দিয়ে অতি অবশ্যই এই সময় লিগ খেলা উচিত হয় না। সেটা ফুটবলাররা মিডিয়াতে সরাসরি, তহুরা দেখলাম প্রথম আলোতে ইন্টারভিউতে একদম পরিষ্কার বলছে যে কার মাথা থেকে এই বুদ্ধি আসছে জানি না, যে এরকম এশিয়ান কাপের ঠিক আগে এই লিগটা করা, এটা একটা খুবই বাজে ব্যাপার আছে, খুবই বাজে ব্যাপার আছে। হ্যাঁ, আপনি বলতে পারেন ওরা খেলার মধ্যে ছিল, ওই যে বিখ্যাত আত্মবাক্য আছে যে খেলার চেয়ে বড় প্র্যাকটিস আর কিছু নাই। ভাই, সেই খেলাটা কি? সেই খেলাটা কম্পিটিটিভ খেলা হতে হবে। তো এখনো পর্যন্ত আমাদের লিগ তো ওই পর্যায়ে যায় নাই যে লিগে খেললে খেলোয়াড়রা খুব কম্পিটিটিভনেসের মধ্যে থাকবে। এই লিগের ফলে কি হতে পারে? বড় জোর খেলোয়াড়দের ফিটনেস খুব ভালো অবস্থায় থাকতে পারে, তাদের ছন্দ ভালো থাকতে পারে, কিন্তু এটা যথেষ্ট না। একটা এত বড় ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলতে যাওয়ার জন্য এটা যথেষ্ট না। অবশ্যই আমাদের সুপ্রিয়র টিমের এগেনস্টে খেলা উচিত ছিল। তহুরার এই কথাটা আমার খুব ভালো লাগছে, যে কি হতো আমরা বড় বড় ব্যবধানে হারতাম, অ্যাটলিস্ট আমরা বুঝতাম যে এরকম বড় দলের বিপক্ষে খেলতে গেলে আমাদের ডিফেন্স লাইনকে কি করতে হবে, আমাদের এই রডটা কোথায় হচ্ছে, আমরা ওইভাবে প্রস্তুতি নিতে পারতাম। অবশ্যই আমরা সুপ্রিয়র দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেললে হারতাম, যেটা অলরেডি আমরা দেশের মাটিতে কয়েকটা ম্যাচ খেলছি, ওরা আমাদের চেয়ে খুব সুপ্রিয়র না, তাতেই তো আমাদের অনেক দুর্বলতা বের হয়ে আসছে। এটা আরও বেশি বের হওয়া দরকার ছিল, আরও কম্পিটিটিভনেসের ভিতর দিয়ে যাওয়া উচিত ছিল, আরও টাফনেসের ভিতর দিয়ে যাওয়া উচিত ছিল।
সেই জায়গাগুলোতে এই সমন্বয়হীনতা, মানে আবার কিরণ আপা দেখলাম যে মাহফুজা আক্তার কিরণ, যিনি ওমেন্স উইংয়ের চেয়ারম্যান, উনি আবার ওই সম্মেলনে বলতেছেন যে আমি স্বীকার করি যে আসলে প্রস্তুতিতে দুর্বলতা রয়েছে, কিন্তু আমি তো সব না, আমার উপরেও অনেকে আছেন। মানে ব্যাপারটা হচ্ছে যে কিরণ আপা দেখাচ্ছেন ফেডারেশনকে, ফেডারেশন দেখাচ্ছে বাটলারকে, বাটলার দেখাচ্ছে ওমেন্স উইংকে। একটা ওই যে ত্রিভুজ প্রেমের গল্পের মতো এই গল্পটা এখানে শেষ করা দরকার। আমাদের টিমটা এশিয়ান কাপ খেলে আসুক, আমি পিটার বাটলারের উপরে আস্থা রাখতে চাই। আমি বহুবার বলছি আমার এই লোকের ওল্ড স্কুল স্টাইল পছন্দ না, কিন্তু এই লোকের সাকসেস রেট এবং এই লোকের থিওরিতে যে কাজ হয় সেটা তো সে প্রুভ করছে। ফলে আমি পিটার বাটলারের কথার উপরে আস্থা রাখতে চাই। পিটার বাটলারকে আমি এখানে দায়ী ভাবতে রাজি না। সে যে ফিলিপাইনে খেলতে যেতে রাজি হয় নাই, খুবই ন্যায্য কথা বলছে সে, যে আমার পরপর দুদিন লিগ ম্যাচ, তারপরে আমি ফিলিপাইনে যাব, গিয়ে একটা ম্যাচ খেলে আসবো, অর্থহীন। আমি ওখানে কন্ডিশনিং করতে পারবো না, প্র্যাকটিস করতে পারবো না, টিমকে এক করতে পারবো না, আমি লিগের মাঝখানে গিয়ে খেলে এসে কি হবে? ওটা কোনো অর্থ হয় না। যাই হোক, এই ব্যাপারগুলো শেষ করা দরকার। আমি কিরণ আপা দীর্ঘদিন ধরে এখানে আসেন, কি ভূমিকা রাখতেছেন আমি জানি না। ওই মেয়েদের যখন ধর্মঘট হলো তখন থেকে শুরু করে আমি কোনো সময় তাকে প্রোঅ্যাক্টিভ কোনো ভূমিকা রাখতে দেখি নাই। এই ফেডারেশনে যারা আছেন তারাও মেয়েদের ফুটবল নিয়ে খুব ভালো কিছু করতেছেন, সেটা কোনোভাবেই দাবি করা যাবে না। মেয়েগুলো অলমোস্ট নিজেদের চেষ্টায় এবং বাটলারের অফুরন্ত পরিশ্রমে এই একটু একটু করে রেজাল্ট এনে দিচ্ছে। এই কদিন আগে পর্যন্ত এদের খাবারের সমস্যা ছিল, পুষ্টির সমস্যা ছিল, চিকিৎসার সমস্যা ছিল, প্রপার বাসস্থানের সমস্যা ছিল। আমি জানি না সেগুলো সলভ হয়েছে কিনা। সলভ হইলে তো দেখতাম পত্র পত্রিকায় যে না, ওদের খাবার দাবার নিয়ে চিন্তা চেঞ্জ হয়েছে। ওদের আপনি জানেন হিমোগ্লোবিন পর্যন্ত কম, রক্তে বিভিন্ন পুষ্টিমান কম, এটা চিকিৎসকরা পর্যন্ত বলছেন। যাই হোক, মানে এই জিনিসগুলো কাটায় ওঠার কোনো বিকল্প নাই। আপনাকে যে সবচেয়ে বেশি ফসল এনে দেয় তার পেছনে আপনার সবচেয়ে বেশি ইনভেস্ট করতে হবে অবশ্যই। আর রিয়েলিটি হচ্ছে স্পোর্টস জিনিসটা সবসময় ফসল ওরিয়েন্টেডও না। আপনি অনেক জায়গায় ইনভেস্ট করবেন যেখান থেকে ফসল পাবেন না। এটা জাতীয় মর্যাদার প্রশ্ন, প্রাইডের প্রশ্ন। ওই প্রাইডের জায়গায় সব জায়গা থেকে ফসল আসবে না। যত সেক্টরে ইনভেস্ট করবেন সব সেক্টর থেকে ফসল আসবে না, কিন্তু মেয়েদের ফুটবল থেকে তো ফসল আসতেছে, সবচেয়ে বেশি ফসল তারা দিচ্ছে। আপনি ওই জায়গায় গড়িমসি করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। দেখেন, একটু নিষ্ঠুরভাবে যদি বলি, এবার মেয়েরা যখন এশিয়ান কাপে যাওয়ার সুযোগ পেল, আমাদের ছেলেরা কিন্তু প্রায় একই সময়ে চাইলে, মানে যদি সব কিছু ঠিক থাকতো তাহলে আমাদের ছেলেরাও ওই যোগ্যতাটা একই বছরে অর্জন করতো। তারাও তৃতীয় দল হিসাবে এশিয়ান কাপে যেতে পারতো। সবকিছু রেডি ছিল, মেয়েদের চেয়ে বরং অনেক বেশি মঞ্চটা সাজানো ছিল। আমাদের কি সুপারস্টার স্বাদ দিয়ে সাজানো একটা ছেলেদের টিম, কিন্তু সেখানে আবার কোচ হচ্ছে বাটলারের ঠিক উল্টাটা। যা কিছু ধ্বংস করা সম্ভব এবং এই সুন্দর টিম দিয়ে যা কিছু খারাপ খেলানো সম্ভব তা উনি করছেন, করে জিনিসটা নষ্ট করছেন। আমরা বাছাই পর্বে সবার আগে ছিটকে গেছি, আমাদের ওই রকম হামজা সমিত সোমদের টিম সবার আগে ছিটকে গেছে। ফলে এখন যদি কেউ বলে যে হামজা সমিত সোম বা আর ওই ক্যাবরেরার পেছনেই এত টাকা খরচ করেন, এত কিছু করেন ওদের জন্য, আর এরাই এত কিছু এনে দিচ্ছে এদের পিছনে, আপনি সেটা করবেন না? এটা লজ্জার কথা না বাবুপের জন্য? এই জায়গাগুলো একটু পরিষ্কার করা দরকার, এই জায়গাগুলো একটু সমন্বয়ের ভেতরে আনা দরকার এবং এফোর্টটা বাড়ানো দরকার। এটা খুবই জরুরি, খুবই জরুরি। আমি আশা করি যে এই সব কিছু আমরা এশিয়ান কাপের পরে ঠিকঠাক করব। আপাতত সবাই মিলে কনসেন্ট্রেট করি। মেয়েরা সিডনিতে পৌঁছে গেছে, যা হয়ে গেছে সেগুলো এই মুহূর্তে আর কিছু সংশোধন করা যাবে না। এখন সর্বোচ্চ প্রস্তুতির সময়। আমরা 3টা ম্যাচে সিডনিতে খেলবো, উত্তর কোরিয়া চায়নার বিপক্ষে 2টো ম্যাচ খেলবো। আই হোপ যে আমরা ওখানে আমাদের ক্যারেক্টারটা শো করতে পারবো, সেটাতেই খুশি। আমরা যদি একটু ক্যারেক্টার শো করতে পারি আমি সেটাতেই খুশি। আর উজবেকিস্তানের সঙ্গে একটা ফাইট দেখতে চাই, হারাতেই হবে ওই কথা আমি বলতে চাচ্ছি না, কিন্তু উজবেকিস্তানের সঙ্গে একটা ভালো ফাইট দেখতে চাই। সেরকম হলেই আমরা সবাই খুশি হব। আমি মোটামুটি নিশ্চিত যে আমাদের দেশের সব মানুষ, ইনক্লুডিং হামজা, সমিত সোম, জায়ান, আমাদের ছেলেদের ফুটবল দলের মেম্বাররা, এমনকি ক্রিকেট দলের মেম্বাররা, সবাই এই সময়টায় আমাদের মেয়েদের পাশে থাকবেন। নানাভাবে সোশ্যাল মিডিয়ায়, অফলাইনে যে যেভাবে পারেন ওদের উৎসাহ দিবেন। এত বড় একটা অ্যাসাইনমেন্টে ওরা গেছে, সবাই ওদের পাশে থাকেন। সবাইকে শুভেচ্ছা এবং মেয়েদের জন্য প্রাণ ভরা প্রার্থনা রইল। আপনারা যা নিয়ে ফিরবেন তাতেই আমরা খুশি, শুধু ফাইটের গল্পটা নিয়ে ফেরেন তাতেই আমরা খুশি। সবাই ভালো থাকবেন।